আমরা সকালে না খাই রইছি, আমরা প্লেটে ভাত নাই, মাথায় তেল নাই, ইন্টারনেট কাপড় নাই, ইচ্ছা করে বলে খাও, ভালো মা বোন খাইবো। ওই যে আই হ্যাভ এ প্ল্যান, গরিব মারার প্ল্যান। এই তারিখ দিয়ে আমরা বানাইছি, আর তারিখ দিয়ে আমরা উপরে চাপ দিতেছে। 17 আগস্ট সোমবার বিকেল 5:30টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার চেষ্টা করছিল। বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই মুক্ত হওয়ার ব্যবস্থা করা হবে। ভারতের শত রিকোয়েস্টেও মন গলল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিল্লি ভেবেছিল একটু ডাকলেই বুঝি আগের মতো দৌড়ে যাবে ঢাকা, কিন্তু না, দিন বদলেছে। ভারত সফরের জন্য এমন 3টি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতীয় সাউথ ব্লকের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করা পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বিএনপি ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য। এখন তাদের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। টনক নড়েছে, শিবিরের সাথে লাগতে আসছিল, চালাকি করতে আসছিল, একটু আওয়ামী ছাত্রলীগ হওয়ার শখ যাচ্ছিল, শিবির শখ মিটিয়ে দিয়েছে। কদিন ধরে বাংলাদেশের রাজনীতিতেও বেশ আলোচিত হচ্ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষক এমনকি বিরোধী দল থেকেও মন্তব্য করা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের জনগণ মেনে নেবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর শুরুতেই অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের শত রিকোয়েস্টেও মন গলল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিল্লি ভেবেছিল একটু ডাকলেই বুঝি আগের মতো দৌড়ে যাবে ঢাকা, কিন্তু না, দিন বদলেছে। ভারত সফরের জন্য এমন 3টি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতীয় সাউথ ব্লকের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করা পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। হ্যাঁ দর্শক, ঠিক এমন মেরুদণ্ড সোজা প্রধানমন্ত্রী তো আমরা চেয়েছিলাম। কেন হঠাৎ ভারতের প্রতি এতটা কঠোর হলো ঢাকা? মোদী সরকারই বা এখন কি করবে? পুরো সমীকরণ বুঝতে এবং বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত সপ্তাহে যখন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে এলেন, তখন ভারতীয় মিডিয়া রীতিমতো আনন্দে নেচে উঠেছিল। তারা ফলাও করে প্রচার করতে শুরু করলো যে আগামী সপ্তাহে হয়তো ভারত সফরে আসছেন বাংলাদেশের সরকার প্রধান। ব্রিক্স সম্মেলনেও ভারতের পক্ষ থেকে একটি আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় গণমাধ্যম এমনভাবে খবর প্রচার করছিল যেন ঢাকা দিল্লির ডাকে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে। তাদের ধারণা ছিল গত 1.5 দশকের মতো বাংলাদেশের বর্তমান সরকারও হয়তো ভারতের গুডবুকে থাকার জন্য মুখিয়ে আছে। ভারতের ইশারায় হয়তো ঢাকার পররাষ্ট্রনীতি পরিচালিত হবে, এমনটাই ছিল তাদের বদ্ধমূল ধারণা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই সম্ভাবনাকে রীতিমতো নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু নাকচই করেননি, ভারতের দিকে উল্টো ছুড়ে দিয়েছেন 3টি সুনির্দিষ্ট ও কড়া শর্ত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই শর্তগুলো মানলেই কেবল ভারত সফরের কথা চিন্তা করবে বাংলাদেশ, অন্যথায় নয়। কিন্তু হঠাৎ কেন এতটা কঠোর হলো ঢাকা? এর পেছনের কারণটা কিন্তু একেবারে স্পষ্ট। গত 5 আগস্টের পর দিল্লিতে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যখন প্রকাশ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করলেন এবং রাজনৈতিক তৎপরতা চালানো শুরু করলেন, তখন থেকেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একটি দেশের আশ্রয় থেকে অন্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা চালানো আন্তর্জাতিক শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন। ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার এই প্রকাশ্য মত বিনিময় এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ঢাকা কিছুতেই ভালোভাবে নেয়নি। দেশের
রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিরোধী দল সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের কথা পরিষ্কার, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত একজন আসামিকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যায় না। এই তীব্র ক্ষোভের প্রতিফলনই ঘটেছে সরকারের সিদ্ধান্তে। সরকার সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারত সফরের কোনো অনুকূল পরিবেশ নেই, আর সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন সম্পূর্ণ ভারতের। এবার চলুন গভীরভাবে বিশ্লেষণ করে দেখি কি সেই তিনটি শর্ত যা ভারতকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র AKM শহীদুল করিম অত্যন্ত স্পষ্টভাবে এই শর্তগুলো তুলে ধরেছেন, যা বাংলাদেশের সাম্প্রতিক কূটনীতিতে এক অভূতপূর্ব নজির হয়ে থাকবে। প্রথম এবং সবচেয়ে বড় শর্ত হলো শেখ হাসিনাকে ফেরত দেয়া। এটি কোনো সাধারণ রাজনৈতিক আবদার নয়, এটি একটি সম্পূর্ণ আইনি দাবি। 2013 সালের দ্বিপাক্ষিক বন্দী প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকা স্পষ্ট করেছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের অনতিবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই বন্দী প্রত্যর্পণ চুক্তিটি কিন্তু শেখ হাসিনার আমলেই স্বাক্ষরিত হয়েছিল, আর আজ সেই চুক্তির আলোকেই তাকে ফেরত চাইছে বাংলাদেশ। একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় দণ্ডিত কোনো অপরাধীকে প্রতিবেশী দেশ কিভাবে দিনের পর দিন আশ্রয় দিয়ে রাখতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও এখনো বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে এই সত্যটি তাদের জন্য একটি বড় অ্যাসিড টেস্ট। চুক্তি অনুযায়ী অপরাধী হস্তান্তরে ভারত আইনত বাধ্য, আর বাংলাদেশ এখন সেই চুক্তিরই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাইছে। দ্বিতীয় শর্তটি ভারতের নীতির উপর সরাসরি আঘাত এনেছে। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে অবস্থান করে কোনো ব্যক্তি বা পলাতক গোষ্ঠী যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা প্রকাশ্য নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, তা ভারতকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভারতে বসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন, দেশের ভেতরে উস্কানি দিচ্ছেন, তা চিরতরে বন্ধ করতে হবে। একটি বন্ধুপ্রতিম দেশের মাটি ব্যবহার করে আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আর সেটা ঢাকা নীরবে মেনে নেবে, সেই দিন শেষ। ভারত নিজেদের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দিতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার ভূখণ্ডকে অন্য রাষ্ট্রের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করতে দিতে পারে না। এটাই ঢাকার কঠোর এবং চূড়ান্ত বার্তা। তৃতীয় শর্তটি অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতার আবেগের সাথে সরাসরি জড়িত। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের দ্রুত বিচার ব্যবস্থার মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এই পলাতক খুনিরা যারা ভারতে আশ্রয় নিয়ে আছে বলে দৃঢ় সন্দেহ করা হচ্ছে, তাদেরকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা অনুরোধ জানানো হয়েছে। যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। খুনিদের আশ্রয় দিয়ে কোনো দেশ বন্ধুত্বের বুলি আওড়াতে পারে না। এই খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত ঢাকা যে দিল্লির সাথে কোনো ধরনের আপোষ করবে না, তা এই শর্তের মাধ্যমেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই তিনটি শর্ত আসলে কিসের ইঙ্গিত দেয়? এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো করুণা বা দয়ায় চলে না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং সমতার ভিত্তিতেই প্রতিবেশীদের সাথে সম্পর্ক নির্ধারিত হবে। একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক রীতি রয়েছে, বাংলাদেশ এখন তার উপরই সর্বোচ্চ জোর দিচ্ছে। দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলে যে বড় ভাই সুলভ আচরণ করে আসছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ সেই আধিপত্যবাদের মূলে কুঠারাঘাত করেছে। বাংলাদেশ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে তারা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম এবং কোনো পরশক্তির অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না। ভারত সফরের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, তা দিল্লিকেই তৈরি করতে হবে। ঢাকা নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে দিল্লির মন জয় করার চেষ্টা করবে না, দিল্লির করুণা ভিক্ষা করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের এই দৃঢ় অবস্থান কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত বল এখন ভারতের কোর্টে ঠেলে দিয়েছেন। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও অনুকূল রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের এই তিনটি শর্ত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো, খুনিদের হস্তান্তর করা এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা, এই কাজগুলো না করলে ভারত সফরের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মিলবে না। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদীর সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে। তারা কি বাংলাদেশের মানুষের দাবিকে সম্মান জানিয়ে অপরাধীদের ফেরত দেবে এবং একটি সূক্ষ্ম কূটনৈতিক পরিবেশ তৈরি করবে, নাকি নিজেদের আগের অবস্থানেই অনড় থেকে বাংলাদেশের সাথে সম্পর্ককে খাদের কিনারে ঠেলে দেবে? ভারত এখন এমন এক উভয় সংকটে পড়েছে যেখান থেকে বের হওয়া তাদের জন্য বেশ কঠিন। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার রাজনৈতিক বাধ্যবাধকতা, অন্যদিকে বাংলাদেশের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রতিবেশীকে হারানোর ভয়। ভারতের সাউথ ব্লক এখন কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভূরাজনীতি। জবাবের অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত ভিডিওটি। আশা করব আপনাদের কাছে এই তথ্যগুলো অনেক ভালো লেগেছে।
এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।